নমস্কার, আমি অর্ণব। গল্প শোনানোর আগে আপনারা তো জানেনই আমি মাঝে মাঝেই আপনাদের জন্য এবং নিজের জন্য একটা করে প্রশ্ন তুলে রাখি। আজও কিন্তু তেমনই একটা রাখা আছে। ধরুন আপনি একজন অত্যন্ত আদর্শবাদী মানুষ, জীবনে কখনো অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি। তার জন্য আপনাকে আজীবন যাকে ওই সেটল ফর লেস বা হাফওয়ে হ্যাপি বলে তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার ধরুন এহেন আদর্শবাদী আপনার কাছে দুটো পোলার অপোজিট অপশান এলো। বুঝলেন না তো? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, সেখানে ভর্তির উপযুক্ত নাম্বার আপনার নেই এবং কেউ বলে রেখেছে কিছু মূল্য ধরে দিলেই আপনার ভর্তির ব্যবস্থা হয়ে যাবে। আপনি না করে দিয়েছেন কারণ ওর থেকে নিম্নমানের ইনস্টিটিউশনে আপনি নিজের যোগ্যতায় ভর্তি হয়ে যেতে পারবেন এবং আপনি একজন আদর্শবাদী মানুষ। কিন্তু ধরুন কোনো কারণবশত আপনার কাছে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির অপশানটা না থাকে, হয় আপনাকে টাকা দিয়েই ভর্তি হতে হবে, নয়তো এই জন্মের মতো পড়াশোনা ছেড়ে দিতে হবে। মানে কোনো সেটল ফর লেসের অপশন নেই, হয় এসপার নয় ওসপার, হয় নাথিং নয় এভরিথিং। কি করবেন আপনি? যারা আমার গল্পের ইন্ট্রো শোনেন এবং ভালোবাসেন, গল্পটা শোনার আগে কমেন্ট বক্সে আপনাদের মনের উত্তর লিখে যেতে পারেন। আর গল্পটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমি জানি ওসব বলতে হবে না। আসুন এবার গল্প শোনাই আপনাদের। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাণাধিক। আজ জ্যোতির্ময়ের আসবার কথা। দিল্লি থেকে প্লেনে আসছে। লিখেছে অবনীদের বাড়ি এসে উঠবে এবং দু একদিন থাকবে। অযাচিত সম্মানিত অতিথি। অভ্যর্থনা করে এগিয়ে নিয়ে আসার জন্য একজনের কি এরোড্রোমে যাওয়া উচিত নয়? এখন সমস্যা হলো কে যাবে। অবনীর সে বন্ধু, সুতরাং সে গেলেই সবচেয়ে বেশি মানানসই হয়। কিন্তু এদিকে মুশকিল হয়েছে যে কেরানি জীবনে অঘটন ঘটতে শুরু করে দিয়েছে। শুধু আপিসে গিয়ে কলম পিষে ছুটির পর নিজের ঘর সংসার, আত্মীয় বন্ধুর প্রতি প্রাণপণে কর্তব্য করা নিয়ে হিমশিম খেয়ে আর তার দিন কাটে না। জীবনটাই যাতে টেকে সেজন্য কেরানিপনার রীতিনীতি, বিধি ব্যবস্থা অর্থাৎ মাসান্তিক মজুরির কিছু উন্নতি সাধনের জন্য বেপরোয়া চেষ্টা শুরু করতে হয়েছে। অবনীদের আপিসে কাল ধর্মঘট। অবনী আবার এটা ঘটবার ব্যাপারে বেশ ভালো রকম জড়িয়ে গেছে। কোনো সম্মানিত বন্ধুকে অভ্যর্থনা করতে গিয়ে নষ্ট করার মতো সময় তার হাতে একেবারেই নেই। তার পিস্তুত ভাই সুব্রত যাবে ছাত্রদের জরুরি মিটিংয়ে। পানির সঙ্গেও জ্যোতির্ময়ের একদিন পরিচয় ছিল, কিন্তু সে গেলে এবেলা রান্না করবার লোক থাকবে না, পিসিমার অসুখ। বাণীর শ্বশুর অবনীর বাবা, তিনি বুড়ো মানুষ। যত না বুড়ো হয়েছে ভদ্রলোক, তার চেয়ে বেশি অকাল পার্থক্য তাকে কাবু করেছে। জেল খেতে খেতে দেশটা স্বাধীন করার পর কোথাও আর পাত্তা না পাওয়ার মনোবেদনার চাপে বিরাট বিরাট সত্যযুগীয় ফাঁপা স্বপ্ন আর আদর্শগুলিতে সরোজের চিরদিন অন্ধবিশ্বাস। ভদ্রলোক কোনোদিন ফাঁকিও চেনেননি, ফাঁকি দিয়ে নিজের জন্য বাগাতেও শেখেননি। আদর্শের ব্যবসাদারি হাটে তাই তার ত্যাগের মহিমা কানাকড়ি দামেও বিকল না। ৬২ বছর বয়সে অম্বলের জ্বালার সঙ্গে প্রাণের জ্বালা মিশে বেচারিকে তাই অথর্ব করে ফেলেছে। কিন্তু আদর্শ তো যাবার নয়। জীবনে কত উন্নতি করেছে জ্যোতির্ময়, কোথায় উঠে গেছে, তার মতো বড় মানুষকে উপযুক্ত সম্মান না দেখালে গুরুতর অপরাধ হবে। এও তার আদর্শেরই অন্তর্গত। সরোজের তাই টনক নড়ে। তোমরা বলছো কি কেউ যাবে না? তা কখনো হয় নাকি? আরে কচি খোকা তো নয়, বাড়ি চেনে ঠিক আসতে পারবে। ট্যাক্সি চেপে আসবে, অসুবিধে কি?
কত বড় অভদ্রতা হয় বলো তো। একটা মান্যগণ্য পদস্থ লোক, তার একটা সম্মান নেই। তোমরা কেউ না যাও, আমি নিজে যাব না হয়। তা সরোজের যদি জ্যোতির্ময়কে এগিয়ে আনতে যাওয়ার আগ্রহ জেগে থাকে, কারোর তো কিছু করবার নেই। নিজের অকারণ নিষ্ক্রিয় উদাসীনতা ঘুচিয়ে যদি নড়ে চড়ে বেড়াতে চায়, সেটা বরং ভালো লক্ষণ। শুধু বাণী বলে, আপনি একা যেতে পারবেন না বাবা, মন্টুকে সাথে নিয়ে যান। মন্টুর বয়স 11 বছর, সে বাণীর ভাই। রান্নার ফাঁকে ফাঁকে বাণী বারান্দায় গিয়ে দাঁড়ায়, ঘামে ভেজা গায়ে একটু হাওয়া লাগায়। খানিক দূরে রাস্তার ধারের ফাঁকা জমিটুকুতে বস্তির মজুতের গানবাজনার ছোটখাটো একটা আসর বসেছে। কি উচ্চক্রমে বাঁধা ওদের সুর, কি চমচমাট জীবন্ত স্থূল ওদের আওয়াজ। পানের দোকানটার শেডহীন বাল্ব আর রাস্তার বাতি থেকে ওদের আসরে কিছু আলো পড়েছে, কিন্তু ওরা ধার করা আলোকে পর্যন্ত যেন অগ্রাহ্য করতে নিজেদের এক হাত উঁচু একটা কার্বাইডের আলো চালিয়েছে। শিখাটা কাত হয়ে লড়াই করছে বাতাসের সঙ্গে। আগাগোড়া কিভাবে বদলে গেছে জগৎ। জ্যোতির্ময় শহরে এসে যেচে তাদের বাড়িতে উঠতে চাইবে, এই কল্পনাতীত সম্ভাবনায় আগে তারা কত উত্তেজনা বোধ করত, বিব্রত হয়ে উঠত। সন্দেহ নেই যে অনেক কিছু প্রত্যাশাও তাদের জাগত। আজ একমাত্র তার এই বুড়ো পাগলাটে শ্বশুরটি ছাড়া জ্যোতির্ময়কে নিয়ে কারোর কোনো বিশেষ মাথা ব্যথা নেই। আজ শুধু তারা ধরে নিয়েছে যে এ একটা রহস্যময় ঘটনা। জ্যোতির্ময় এসে ব্যাখ্যা না করলে এ খাপছাড়া ব্যাপারের কোনো মানেই বোঝা যাবে না। বালিগঞ্জে তাদের মস্ত বাড়ি, সেখানে তার ভাই সপরিবারে বসবাস করছে। শহরে বড় বড় হোটেলের অভাব নেই, বড়লোক বন্ধুরও সেরকম অভাব নেই। তবু জ্যোতির্ময় প্লেন থেকে নেমে সোজা এসে উঠছে তার কেরানি বন্ধুর বাড়ি। অতিথি হয়ে সেই বাড়িতেই 2-1 দিন কাটাবার ইচ্ছা জ্ঞাপন করেছে। শখ, খেয়াল, কে জানে কি আছে জ্যোতির্ময়ের মনে। এই কথা ভেবে নেওয়া বাণীর পক্ষে কঠিন নয় যে তাকে স্মরণ করে তার আকর্ষণেই জ্যোতির্ময় আসছে। কিন্তু এই রোম্যান্টিক কল্পনায় তার সুখ নেই বলে কথাটা ভাবতেও তার ভালো লাগে না। তার জন্যই যদি জ্যোতির্ময়ের এ আগমন হয়, সে জানে তার মানে কি। একদিন চেনা ছিল, হয়তো মাঝে মধ্যে কখনো মনেও হয়ে থাকতে পারে যে এই মেয়েটি দেখতে শুনতে মন্দ নয়। দূর থেকে সেই চেতনা মেয়েটিকে ভেবে হৃদয় মনে ব্যাকুলতা জাগায়। জ্যোতির্ময় হঠাৎ তাকে দেখতে আসছে, এ কথা কল্পনা করতেও বাণীর হাসি পায়। ঘটনাচক্রে যদি তারই জন্য জ্যোতির্ময় এসে থাকে, তার একমাত্র অর্থ এই হবে যে তার একটা কুৎসিত খেয়াল চেপেছে। মনে পড়েছে যে বাণীকে 2-1 বার লোভনীয় মনে হয়েছে, অথচ বাবার কোনো চেষ্টা করা হয়নি। আজ সে গরিব কেরানির বউ, তাকে 2 দিন একটু ঘেঁটে আসা যাক। আগে থাকতে একটা লোককে মন্দ ভাবতে বাণীর ভালো লাগে না, কিন্তু জ্যোতির্ময়ের মতো উঁচু স্তরের লোককে মন্দ ছাড়া অন্য কিছু ভাবাও আজকাল কঠিন। এ যাত্রাই পশ্চাৎ। সরোজকে জ্যোতির্ময় একটু ঠাউর করে দেখে চিনতে পারে, বলে, ও আপনি? আপনার চেহারা খুব খারাপ হয়ে গেছে। তা অবনী এলো না? অবনী একটু জরুরি কাজে গেছে, তুমি কিছু মনে করো না বাবা। কিছু মনে করার ক্ষীণতম ইচ্ছাটুকুর অস্তিত্বও জ্যোতির্ময় অস্বীকার করে। তাকে বেশ উৎসাহী, সানন্দ, আত্মপ্রতিষ্ঠ মনে হয়। মন্টুকে চিনতে না পারা ত্রুটির জন্য তার পিঠ চাপড়ে দিয়ে হেসে বলে, ইস, ভারী অন্যায় হলো। তুমি তো শুধু ওনার ছেলে নও, তুমি যে আবার অবনীরও নাকি? গাড়িতে সে সরোজকে বলে, আমি একটু জরুরি কাজে এসেছি। হ্যাঁ, একটা ভুল হয়ে গেল, অবনীকে লিখে দিতে মনে ছিল না। আমি এসেছি, এটা যেন চারিদিকে রটিয়ে না বেড়ায়।
না না, খবর রটেনি। ওই যে তুমি লিখেছিলে না, কাজের চেয়ে 2 দিন বন্ধুর বাড়িতে শান্তিতে বিশ্রামের লোভটা তোমার বেশি, ওটা পড়েই অবনী কাউকে জানায়নি। জানলে 10টা লোক এসে তোমায় বিরক্ত করবে, এ কি আমরা জানি না নাকি বাবা? তুমি এ গরিবের বাড়িতে পা দেবে, লোকের এটা ধারণাতেও আসবে না। একটা সিগারেট পার করে সরোজের প্রায় সাদাটে চুল ও শীর্ণ মুখের দিকে চেয়ে সেটা না ধরিয়েই জ্যোতির্ময় আবার পকেটে রেখে দেয়। তাতে আনন্দের সীমা থাকে না সরোজের। জ্যোতির্ময় বলে, আপনাকে তাহলে খুলেই বলি, আমি একটা এজেন্সি খুলব। নিজের নামে তো পারি না, বোঝেনি তো চারিদিকেই শত্রু, নানা লোক নানা কথা বলবে। তাই ভাবলাম বিশ্বাসযোগ্য কে আছে, কাকে ভার দেওয়া যায়। তখনই মনে হলো এত লোকের জন্য এত করেছি, অবনী আমার কতকালের বন্ধু, ওর জন্যে কিছু করা হয়নি। আপনি সারা জীবন কাজ করলেন, শেষ জীবন আপনারও সুখ হলো না, তাই অবনীকেই সব ভাত দেব ঠিক করেছি। ওকে আর চাকরি বাকরি করতে হবে না, অফিসে মাইনে যা পায় আমার কাছে তার 20 গুণ কমিশন পাবে। কিসের এজেন্সি বাবা? সরোজের গলা কেঁপে যায়, চোখে জল এসে পড়ে। এতদিনে কি তবে তার সারা জন্মের আদর্শ নিষ্ঠার প্রতিদান আসবে? এই কঠোর বাস্তববাদী জগতে অহিংসা, দারিদ্র্য, উপবাস পরণের পুরস্কার মিলবে? তারা কিসে বলবো, কোন বলবো, বাড়ি চলুন, বিস্তারিতই বলবো। মনে মনে বিড়বিড় করে অভ্যস্ত কয়েকটা মন্ত্র আউড়ে অনির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে যুক্তকর কপালে ঠেকিয়ে সরোজ নিঃশ্বাস ফেলে। ভগবান তবে ছপ্পর ফুঁড়েই দিলেন। তা বাবা, তোমার ছেলে মেয়ে কটি? একটা মেয়ে আছে, ওই বছর 3-এর, দাদামশাইয়ের কাছে থাকে। জানেন জ্যাঠামশাই, বছর খানিকের মধ্যে মেয়েটাকে আমি চোখে পর্যন্ত দেখিনি। সরোজ মনে মনে বলে, পালাই 60, তিনিও কর্মী ছিলেন, এও কর্মী। এই বয়সে বেচারি কত সাফল্য লাভ করেছে, টাকা পয়সা, মান সম্ভ্রম, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এরা নীতি জানে না, ব্রত বোঝে না। একটা মোটে মেয়ে, কার জন্য তবে এই তপস্যা? এরা মনে রাখে না যে গান্ধীজিরও সংসার ছিল, পুত্র সন্তান ছিল, তারপর যখন সময় এলো তখন তিনি সন্ন্যাসী। এরা যখন পৌঁছল, বাড়িতে বাণী তখনও একা, শুধু পিসিমা বিছানায় শুয়ে জ্বরের ঘোরে ধুঁকছে। সরোজ প্রায় চটে যায়, চেঁচিয়ে বলে, কি আশ্চর্য, এখনো কেউ বাড়ি ফেরেনি, এদের যদি একটা কাণ্ড জ্ঞান থাকে। উফ! জ্যোতির্ময় তাকে শান্ত করে। আহা, আপনি ব্যস্ত হবেন না, কাজে গিয়ে আটকে গেছে, আসবে সময় মতো। কিন্তু অবনীর অনুপস্থিতি যে তাকে বিরক্ত করেছে সেটা স্পষ্টই বোঝা যায়। পরক্ষণেই সে প্রশ্ন করে, অবনী জরুরি কাজে গিয়েছিল বলছিলেন, তা কিসের কাজ? ও, তার আপিসের ব্যাপার। অফিসের ব্যাপার? বিরক্তি কেটে জ্যোতির্ময়ের মুখে স্মিত ভাব ফোটে। কেরানির কাছে আপিস কত গুরুতর এটা তার অজানা নয়। বাণীর দিকে সে আশ্চর্য হয়েই তাকায়। কি দেখবে ভেবেছিল আর কি দেখছে, যেন চোখ দিয়েই যাচাই করে নিতে চায়। 5-6 বছর বিয়ে হয়েছে, কেরানির মেয়ে, কেরানির বউ, সে এখনো এমন আঁটো আছে, জীবন্ত আছে। বাণীকে গরিব বাঙালি গেরস্থ ঘরের বিবাহিতা মেয়ের চিরন্তন মাতৃরূপারূপে না দেখে সে রীতিমতো বিব্রত বোধ করে। আপনাকে তো আগে তুমিই বলতাম, আপনার বোনের সঙ্গে আমি 2-1 বছর পড়েছি। তা আশা কোথায় আছে এখন? আশা আশা একটু বিলাতের দিকে বেড়াতে গেছে, মানে দেশে ওর মন টিকল না, একটা সুযোগ জুটে গেল, ও একটু আমেরিকা বেরিয়ে আসতে গেল। জ্যোতির্ময়ের অস্বস্তি বাণী টের পায়। কথাটা হালকা করে উড়িয়ে দিতে সে বলে, ওর বেড়ানোর আর ভাব নাকি, স্বাদ হলে বেরিয়ে পড়লেই হলো।
নিন নিন, আপনি জামা কাপড় ছাড়ুন, চান করবেন? বিশেষ চেষ্টায় 2 বালতি জল রেখেছি। বিশেষ চেষ্টা? বিশেষ চেষ্টা কেন? জলের বড় অভাব, সব জিনিসেরই অভাব, কেরানির বাড়ি তো। কথাটা বাণী না বললেও পারত। জ্যোতির্ময় এসব হিসেব করেই এসেছে। বড় একটা মোটা লাভের গোপনীয় ব্যবস্থার জন্য 1-2 দিন এসব কষ্ট অসুবিধে সইতে সে নারাজ নয়। নাইতে অনেক সময় লাগিয়ে সম্ভবত নিজের উচ্চতম জগতের অভ্যস্ত হিসাব নিকাশ চালচলন কিভাবে মানুষের জগতের উপযোগী করে ঢালাই করে নেবে, অন্তত কয়েক ঘন্টার জন্য করে নেবে, সেটা ঠিক করে সরল সহজ হাসি খুশি হয়ে জ্যোতির্ময় বারান্দায় জেঁকে বসে। 48 ঘন্টা যদি এখানে থাকতে হয়, বাইরে নিজের জরুরি কাজের নামে 10 ঘন্টা, ঘুমানোর নামে 14 ঘন্টা, চিঠি লেখা, কাগজ পড়া, চিন্তা করার নামে আরও 10 ঘন্টা, তবু 14 ঘন্টা থাকে ঘরোয়া সামাজিক জীবনের জন্য। অসুস্থতার ভান করে আরও ঘন্টা 10 কাটানো ছাড়া না আর কোনো উপায় নেই। অন্যভাবে ছাঁটাই করে টোটালটাও আরও কিছু কম করা যায় কি? বোধহয় এরা ভড়কে যাবে। বন্ধুত্ব, প্রীতি, আদর্শ, নীতি, মানবতা ইত্যাদির ভান তো চাই। সরোজের ছেলেকে চাকরি ছাড়িয়ে চোর কারবারে নামাতে হবে যে। তার জীবনে, তার পরিবারে এটা তো প্রায় বিপ্লবের সমান। দূরে 1 হাত কার্বাইড লাইটের আলোয় মজুদ্দের গানের আসরের দিকে চেয়ে বলে, ও এটাদেরই আজকাল ফুর্তি। স্ট্রাইক করে মোটা মজুরি কামাচ্ছে আর সস্তায় ফুর্তি করছে। লোকে আমাদের প্রফিটটাই দেখে। একখানা গান শুনতে আমাদের যে 1000 টাকা খরচ, সেটা কেউ হিসেব করে না। হেসো না মানি, হেসো না, ঠিক কথাই বলছি। বলছেন নাকি? বলছি না। একটা ছোঁড়াকে বিনি পয়সায় মেয়ে সাজিয়ে ওরা নাচাচ্ছে, গান করাচ্ছে। চেয়ে দেখো দেখি কি জমজমাটি আসর। আমরা যে মেয়েটার গান শুনে একটু মাতবো, সে মেয়েটার বাপকে একটা খাতিরি চাকরি দিতেই হবে। মেয়েটাকে শান্তিনিকেতনে পড়িয়ে ঘুরিয়ে আনতে হবে, রেডিও সিনেমায় নাম করাতে হবে। গান তো আসলে অষ্টরম্বা, কাজেই নামটাম করিয়ে না নিয়ে শুনলে মাতলামি তো আর আসবে না। একটা রোমাঞ্চকর গান শুনতে 1000 কেন, আমাদের তার থেকেও বেশি খরচ হয়, বুঝলে? তা না শুনলেই নয়? হয় না। যার মেয়ে বা বউ গান শোনাবে সেও সব জানে বোঝে কি না? সব কল টিপেই হয়, কল টেপাটাই আসল। বাণী হেসে বলে, এমন যখন কাহিল অবস্থা, ও কল আপনাদের বিগড়ে গেছে, আর কাজ দেবে না। সরোজ বাণীকে আড়ালে ডেকে নিয়ে বলে, শোনো, তোমাকে একটা কথা বলি, একটু হিসেব করে কথাবার্তা বলো। অবনীর একটা ব্যবস্থা করে দেবে বলেছে, যাতা বলেও সর্বনাশ করো না তো। আমি আমি আপনার ছেলের সর্বনাশ করব? তাতে আমার লাভ কি বাবা? প্রাণপণ উদারতায় সরোজ ক্রোধ সংবরণ করে। এরা কিছু জানে না, বোঝে না, মানে না। এদের আধ্যাত্মিক জীবনে এমন দৈন্য যে স্বার্থপরের মতো সর্বদা সব বিষয়ে স্বামীর সঙ্গে নিজেকে জড়িয়ে ভাবে। আমার কিছু হোক বা না হোক, স্বামীর আমার ভালো হোক, এই চিন্তাও এদের মনে আসে না। পানি তার মুখের ভাব লক্ষ্য করে ভরসা দিয়ে বলল, ভাববেন না, বাড়িতে এসেছে মানুষটা, আমি প্রাণ দিয়ে আদর যত্ন করব। 2খানা ঘর আর ওই বারান্দাটুকু সম্বল। ছোট ঘরে পানিটা থাকে। জ্যোতির্ময়ের কাছে চাদর চেয়ে নিয়ে বাণী সে ঘরে বিছানা করে দেয়। বলে, এই যে বিছানা করে দিলাম, এবার খাটে হাত পা ছড়িয়ে বসুন। চাচি আর বাড়িতে কষ্ট পাবেন অনেক। বেশ তো, তোমাদের সঙ্গে না হয় একটু কষ্টই পেলাম। পিঠ চাপড়ানো উদার আত্মীয়তা জাহিরের ভাব, সুর, ভাষা এগুলো বাণী জানে। এ হল রক্ষাকর্তার পিতৃত্ববাদ। জ্যোতির্ময়ের অসুবিধাটা বাণী টের পায়। তাদের দেখতে হচ্ছে অন্য দৃষ্টিতে। চোখ তার অভিনয় সংযম মানতে রাজি নয়। আগে খেয়াল ছিল না, জ্যোতির্ময়ের তাকানি দেখে বাণী টের পেয়েছে যে
সে এখন একটা নতুন আকর্ষণ হয়েছে। বিয়ের আগে বাপের ঘাড়ে খেতে পড়ত, বাপ যতই কেরানি হোক মজুর মেয়ের মতো তার মদ্যের হাড় ভাঙা খাটুনি নয়, যত ওঁচা হোক খাওয়াও সে তুলনায় সে অনেক ভালো পায়। তা ছেলে মেয়ে হয়নি তোমার? জ্যোতির্ময় হঠাৎ জিজ্ঞাসা করে। তার আসল কৌতূহলটা কি বাণীর তা বুঝতে কষ্ট হয় না, কারণ চোখ দিয়ে তার সর্বাঙ্গে কৌতূহলটার সে জবাব খুঁজছিল। বাণী ধীর কণ্ঠেই বলে, একটি মেয়ে ছিল, 2 বছর বয়সে মারা গেল। মারা যেত না, একটা চিকিৎসা ছিল, তাতে বহু টাকা লাগে, জোগাড় করা গেল না। জ্যোতির্ময়ের মাথা একটু নামে, দৃষ্টি মেঝেতে থেমে যায়। আমায় লিখলে না কেন? এ প্রশ্নের আজ জবাব কি? বাণী চুপ করে থাকে। আচ্ছা, অবনীর যদি মাসে 500-600 টাকা রোজগার হয় তুমি খুশি হবে? হব না, কি যে বলেন। জ্যোতির্ময় চোখ তোলে। বেশ, কালকেই সব ব্যবস্থা করে দেব। নাম থাকবে সরোজবাবুর, ওর নামের একটা বিশেষ আছে কি না, দেখাশোনা সব অবনীই করবে। কালকেই ও রিজাইন দিয়ে দিক। রিজাইন বোধহয় দিতে হবে না, এমনি তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে কেন? স্ট্রাইক ফাইক করছে। জ্যোতির্ময়ের চোখে সংশয় ঘনিয়ে আসে। ও বাবা, ও আবার ওসবে যায় নাকি? একটু ভেবে বলে, যাগে, ও পেটি চাকরি আর করতেও হবে না, স্ট্রাইকেরও দরকার হবে না। বাণী কিছু বলে না। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল স্বামী শ্বশুরের সর্বনাশ করতে কিছুতেই মুখ খুলবে না। তরকারি নামাতে সে রান্নাঘরে যায়। পরনের শাড়িখানায় একটু ছেড়ে চুড়ে ঠিক করে নিয়ে একটা স্যান্ডেল পায়ে দিয়ে জ্যোতির্ময়কে বলে, 0.5 ঘন্টা বাবার সঙ্গে কথা বলুন, পাড়ার একটা মেয়েকে আমি পড়াই, একটু দেখিয়ে শুনিয়ে দিয়েই চলে আসব। জ্যোতির্ময় আশ্চর্য হয়, ক্ষুণ্ণও হয় কিছু। কাল স্বামী চাকরি ছাড়বে, মাসে 500-600 টাকা রোজগার শুরু করবে, তার খাতিরেও সে একবেলা মেয়ে পড়ানো কামাই করতে সাহস পেল না। অবনীর ফিরতে প্রায় 9টা বেজে যায়। বাণী সাগ্রহে জিজ্ঞেস করে, কি হলো? স্ট্রাইকই ঠিক হলো, সবাই একমত। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলতে বলতে অবনী জামা কাপড় ছেড়েছে। সে ফিরেছে টের পেয়েই সরোজ তাকে ব্যগ্রভাবে আড়ালে ডেকে নিয়ে যায়। বাণী যখন মেয়ে পড়াতে গিয়েছিল সে সময় জ্যোতির্ময়ের সঙ্গে তার এজেন্সির সম্পর্কে আরও আলাপ হয়েছে। সমস্ত ব্যাপার জেনে সরোজের যেমন হয়েছে ভয়, তেমনি বেড়েছে উত্তেজনাও। যে আগে ছেলের সঙ্গে বোঝাপড়া না করে জ্যোতির্ময়ের সঙ্গে তাকে আলাপ আলোচনা করতে দিতে সে রাজি নয়। এজেন্সির প্রস্তাবে সায় দিতে ছেলের নতুন বিবেকে বাঁধবে বলেই সরোজের ভয়। সোজাসুজি হয়তো সে জ্যোতির্ময়কে বলে বসবে, আমি তোমার ওই লোক ঠকানো ব্যাপারে নেই জ্যোতির্ময়। তাহলেই তো সর্বনাশ। জ্যোতির্ময় তোমাকে বলেছে কিছু? উত্তেজনায় হাত পা কাঁপছে সরোজের, কথা জড়িয়ে যাচ্ছে। কখন বলবে? আমি তো ছিলাম না। শোনো তবে বলি। সরোজ জ্যোতির্ময়ের বেনামি এজেন্সির ব্যাপারটা ছেলেকে খুলে বলতে শুরু করে। অবনীর শ্রান্ত ক্লান্ত মুখ দেখে আলোচনাটা খাওয়ার পর আরম্ভ করার কথা বলতে গিয়ে বাণী ঠোঁট কামড়ে চুপ করে যায়। খিদের কষ্ট অবনীর সইবে, কিন্তু একটু শান্ত হতে না পারলে যে কোনো মুহূর্তেই পুরো মানুষটার হার্ট ফেল করা কিছুমাত্র আশ্চর্য নয়। সেখানে একটা মাদুর বিছিয়ে বাণী 2 হাতে ধরে সরোজকে বসিয়ে দেয়, বলে, বসে কথা বলুন বাবা, বসুন, ব্যস্ত হবেন না আপনি। রাগে দুঃখে তার চোখে তখন প্রায় জল এসে গিয়েছে। খিদে মানুষ মরে যাক, জীবন অচল হয়ে আসুক, এমনই সব দুর্বলতা বাধা হয়ে মানুষকে ব্যস্ত হতে দেবে না, তাড়াতাড়ি কিছু করতে দেবে না। সরোজ এই বলে শেষ করে, সারা জীবনটা আমি নীতি আর আদর্শ নিয়ে বেঁচে এসেছি,
এতে কোনো দোষ দেখলে আমি নিজেই তোমায় বারণ করতাম। মানুষের নীতি ধর্ম অন্তরে, বাইরেটা দেখলেই তো শুধু চলে না। তুমি যেন জ্যোতির্ময়কে না বলে বসো না। অবনী বাণীর দিকে তাকায়। বাণী যেন জানত সে এইভাবে তাকাবে। পাশের দিকে সরোজের চোখের আড়াল এসে দাঁড়িয়েছিল। নীরবে ঠোঁট কামড়ে বাণী চোখের ইশারায় সরোজকে দেখিয়ে দেয়। ইঙ্গিতটার মানেই বোঝা সহজ। ধৈর্য হারালে চলবে না, ব্যস্ত হলে চলবে না। পুরো বাপটা যখন আছে তার অস্তিত্বটাও মানতে হবে। অবনীর শান্ত চোখে বিপজ্জনক অসহিষ্ণু ক্রোধ ঝলসে উঠেছিল। বাণীর ইঙ্গিতটা না পেলে সে হয়তো ভুলেই যেত আসল কারসাজি টাকার। অসহায় নিরুপায় বাপকে তাপড়েই দিত হয়তো। কি ভয়ঙ্কর মুহূর্ত যে কেটে যায় বোঝে শুধু বাণী আর অবনী। ঘৃণার মতো প্রচণ্ড মহৎ হৃদয়াবেগকে যুগে যুগে যারা অনেক কায়দায় বিপথে উল্টো দিকে চালিত করে ঘরে ঘরে ভুলবোঝা অশান্তি আর হতাশা সৃষ্টি করেছে, তাদের কৌশল আরও একবার প্রায় সফল হয়ে গিয়েছিল। জ্যোতির্ময় ঠকাবে মানুষকে। লোকচক্ষুর আড়ালে সে হাজার হাজার টাকা ফাঁকি দিয়ে বাগাবার ব্যবস্থায় কাজে লাগাবে সরল বোকা অসহায় সরোজ আর তার গরিব কেরানি ছেলে অবনীকে। আরেকটু হলে আড়ালের মানুষটাকে আড়ালেই রেখে ফাটাফাটি হয়ে যেত সরোজ আর অবনীর মধ্যে। অবনী মৃদু শান্ত স্বরে বলে, আপনি যদি জোর করেন, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার বিরুদ্ধে যাব না, কিন্তু আমি ভাবছি আমার ভালোর জন্যই আপনি এটা করতে বলছেন। সবার কাছে হীন হয়ে আমার সুখ শান্তি যদি নষ্ট হয়, আপনি কি সুখী হতে পারবেন? ওই তো দোষ তোমার, ক্ষুব্ধ অভিযোগের সুরে সরোজ বলে। কিন্তু অভিমান সাধারণ হৃদয়াবেগ, মোটেই মারাত্মক নয়। সারা জীবনের ত্যাগ শিকারের পুরস্কার চেঁচে ঘরে এসেছে, অথচ ছেলে তা বাতিল করে দেবে। এই আতঙ্কে যে কাঁপুনি ধরেছিল সরোজের, তা এখন কেটে গেছে। ক্ষুব্ধ হোক আর অভিমানী করুক, এখন সে শান্ত হয়েছে। আচমকা তার হার্ট ফেল করে মরবার সম্ভাবনা নেই। দুবার নাক ছেড়ে বাণীর কাছে এক গ্লাস জল চেয়ে নিয়ে কয়েক ঠোক জল খেয়ে সরোজ বলে, তোমার ঠেকছে কিসে? এ তো কোনো চুরি চামারির ব্যাপার নয়, সাধারণ ব্যবসার কথা। কেউ না কেউ এজেন্সিটা পেতই। এজেন্সি দেওয়ার ব্যাপারে জ্যোতির্ময়ের হাত ছিল, সে অন্যকে না দিয়ে তলে তলে নিজের জন্যই ব্যবস্থা করেছে। হ্যাঁ, এটা একটু অন্যায়, আমি মানছি অন্যায়। দেশের লোককে জানানো হলো একরকম আর কাজে হলো অন্য রকম। কিন্তু বিশেষ কি এসে গেছে? অন্য লোকে এজেন্সিটা চালাতো, জ্যোতির্ময় নিজের লোক দিয়ে সেটা চালাবে। এজেন্সি চালানোটাই তো আসল কথা, তাতেই তো দেশের মঙ্গল। এতে তোমার আপত্তিটা কি? অবনী বলে, এক কাজ করা যাক বাবা, যদি আপনার নামে এজেন্সি করতে চায় তাই করুক। আপনি মাইনে দিয়ে লোক রাখুন, এজেন্সি চালান, আমি নাইবা রইলাম ওর মধ্যে। আশেপাশের 3-4টে বাড়িতে রেডিও বিনিয়ে বিনিয়ে গানের নামে কাঁদছে। তবে সুখের বিষয়, এ কাঁদুনি ঢোল, খরতাল, ঘুঙুর আর সমবেত গলার আওয়াজে খানিকটা চাপা পড়ে গেছে। সরোজ নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা, ভেবে দেখি। তোমরা খেয়ে যাও, আমি আজ আর কিছু খাবো না বৌমা। বাণী চট করে সামনে আসে। না খাওয়াই ভালো, পাতলা একটু বার্লি করে রেখেছি, চুমুক দিয়ে খেয়ে শুয়ে পড়ুন। খাদ্য দেখে রীতিমতো ক্রোধের সঞ্চার হয় জ্যোতির্ময়ের। যদিও তার জন্যই বিশেষভাবে সরোজ 1 পোয়া মাছ আনিয়াছিল এবং মাছটা বেশিরভাগ তাকেই দেওয়া হয়েছে। তবে রাগ করে যেখানে লাভ নেই, সেখানে জ্যোতির্ময় রাগ চাপতে জানে। তার শুধু লাভের হিসেব, বিনা লাভে রাগ দুঃখ খরচ করাও তার স্বভাব নয়।
বাহ, লাউ শাকটা তো বেশ খাসা হয়েছে। বানি বলে, ওটা পুঁই চচ্চড়ি। জানেন, পুঁই শাক ছিল বলে বাঙালি বেঁচে আছে। ভাতের বদলে কচু আর মাছ মাংসের বদলে পুঁই। কচু আর পুঁই না থাকলে। সব বললে কুঁচু চিংড়িটা বাদ দিয়ে দিলে, অবনী বলে। জ্যোতির্ময় খিলখিল করে হেসে ওঠে। কি করবে কি বলবে সে ঠিক ভেবে পাচ্ছিল না। চাদর গায়ে জড়িয়ে পিসিমা ধীরে ধীরে ঘরে এসে দরজার কাছে দেয়াল ঘেঁষে বসে। ধীরে ধীরে বলে, সলিল এখনো আসেনি না? বানি বলে, না পিসিমা, এখনো ফেরেনি। পিসিমা তেমনই মৃদুস্বরে বলে, বেরোবার আগে অনেকক্ষণ কপাল টিপে দিয়ে গেল। তখনই বুঝেছি মিটিংয়ে বোধহয় কিছু গন্ডগোল হতে পারে। নইলে নইলে মার জন্য ছেলের অত দরদ হয়? নাও ফিরতে পারে এই ভেবেই সে গেছে। এখনো ফেরার সময় তো যায়নি। পিসিমা নীরবে মাথা হেলিয়ে সায় দেয়। এদিকে জ্যোতির্ময়ের মুখ হঠাৎ বিবর্ণ দেখায়। সলিল? সলিলকে? আর ওই মিটিংটাই বা কিসের? জবাব শুনে তার মুখ আরো পাংশু হয়ে যায়। কিছুক্ষণ ভাত গিলতে পারে না। বারবার চোখ তুলে এসে বিধবা পিসিমার শীর্ণ কিন্তু শান্ত মুখখানার দিকে তাকায়। তাদের খাওয়া শেষ হতে সলিল বাড়ি আসে। বলে, বাহ, সবাই পেট পুজোয় লেগে গেছ। জ্যোতির্ময়ের মতো মহৎ ব্যক্তির উপস্থিতি তাকে মোটেই বিব্রত করেছে বলে মনে হয় না। আধময়লা পাঞ্জাবিটা গা থেকে খুলে হাত ধুয়ে একটা আসন টেনে বসে পড়ে বলে, চট করে থালা আনো বৌদি, বড্ড খিদে পেয়েছে, আগে খাবো তারপর অন্য কথা। ভাতের থালা সামনে পাওয়া মাত্র সে খেতে আরম্ভ করে, কোনো দিকে তাকায় না। জ্যোতির্ময় যেন আশ্চর্য হয়ে এই পুঁজি করা প্রাণবন্ত প্রচণ্ড ক্ষুধার অভিব্যক্তি চেয়ে চেয়ে দেখে। অবনীর খাওয়ার রকমে সে জোরালো খিদে দেখেছিল, কিন্তু এতটা নয়। তার হয়তো বিশ্বাস হয় না যে ভদ্র ঘরেও এত খিদে পায়, এবং সে খিদে চেপে রাখতে হয় রেশনের নির্দিষ্ট অন্নের জন্য। অবনী বলে, তা তোর মিটিং কেমন হলো? মিটিং মিটিং গ্র্যান্ড, পরশু জয়েন্ট প্রসেশন। কিছুক্ষণ সলিলের সঙ্গেই সকলে কথা কয়। জ্যোতির্ময়কে যেন তারা ভুলেই গিয়েছে। শরীরটা দুর্বল বোধ করায় শরৎ শুয়ে পড়েছিল। এখানে উপস্থিত থাকলে তার হৃদস্পন্দন বোধ হয় একেবারেই বন্ধ হয়ে যেত। জ্যোতির্ময়ের মুখে গভীর চিন্তার ছায়া নেমে এসেছে। খেয়ে দেয়ে উঠে সিগারেট ধরিয়ে সে খানিক উসখুস করে, নাক ঝাড়ে, গলা খাঁকারি দেয়, নড়ে চড়ে নানাভাবে বসে, হাতের তালু দিয়ে নিজের থুতনি ঘষে। কি, তোমার টায়ার্ড লাগছে? তুমি বরং শুয়ে পড়ো তবে, অবনী বলে। না, টায়ার্ড ঠিক না, ভাবছি তোমাদের বড়ই অসুবিধে করলুম। ঘরের এত টানাটানি জানলে আমি। আমাদের কোনো অসুবিধে নেই, ভেবো না, অসুবিধে তোমারই। বানি জলের কুঁচো আর গ্লাস এনেছিল। সে বলে, আমাদের কি অতিথি আসে না? তবু জ্যোতির্ময় উসখুস করে। এক গ্লাস জল খেয়ে নামিয়ে রাখা জ্বলন্ত সিগারেটটার কথা ভুলে নতুন আরেকটা সিগারেট ধরায়। আচমকা সে বলে, একটা ভুল হয়ে গেছে। ইস, আমায় তো যেতে হবে ভাই। বেরোবে? তা বেশ, তো ফিরতে রাত হবে নাকি? না না, জিনিসপত্র নিয়েই যাব, আমার কি আর বিশ্রাম আছে? তোমাদের চিঠি লেখার পর এটা ঠিক হয় জানো, খুবই সিরিয়াস ব্যাপার। আমাকে হোটেলেই যেতে হবে। সকালে কজন বড় বড় লোক আসবে, ওই জরুরি একটা কনফারেন্স আছে। অবনী বলে, ও কনফারেন্স। জ্যোতির্ময় হাসবার চেষ্টা করে, বলে, আরে ভেবেছিলাম হোটেলেই উঠবো, সেখান থেকে এসে তোদের সঙ্গে দেখা করে যাব। তোর বাবাকে দেখে আসলে সব ভুলে গেলাম। এতদিন পর তোদের সবার সঙ্গে দেখা, কি ভালোই যে লাগছে। আর এসবের চক্করে হোটেলের কথাটা দেখ, স্রেফ ভুলেই গেছি। বানি খেয়ে উঠে শোনে সলিল ট্যাক্সি ডাকতে গেছে। জ্যোতির্ময় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে।
ট্যাক্সি এলে একটা প্রকাণ্ড সমস্যা দেখা দেয়। সরোজের বোধহয় ঘুম এসেছে, তাকে না জানিয়ে কি জ্যোতির্ময় চলে যাবে? আমরা বুঝিয়ে বলবো এখন, এমনিতে তো ঘুম ভালো হয় না, ঘুম যখন এসেছে ওকে আর জাগিয়ে কাজ নেই। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে জ্যোতির্ময় ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সি চলে গেলে বাণীও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, বাঁচা গেল, বাপ্পা নিজেই আমাদের সমস্যা মিটিয়ে দিল। অবনী বলে, তাই তো দেয়। রাত্রে শুতে যাওয়ার আগে বাণী একবার সরোজের খবর নিতে চায়। শ্রান্ত অবনী আগে শুয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিল। বাণীর হাতের নাড়ায় জেগে উঠে তার মুখ দেখেই সে খানিকটা বুঝতে পারে। নিঃশব্দে গিয়ে দুজনে সরোজের চৌকিতে বিছানো সামান্য সাধারণ বিছানার পাশে দাঁড়ায়। সামান্য ইঙ্গিতটুকু পাবে না জেনেও অবনী জীবনের সন্ধান করে। বাণীর দু চোখে জল গড়িয়ে পড়ে। ঘুমের মধ্যে বুড়ো সরোজ চিরতরে ঘুমিয়ে গেছে। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ওই আশায় বাঁচে চাষা প্রবাদটা আমি বড্ড বিশ্বাস করি জানেন। নিজের পরিবারকে একটু সুখে রাখার আশা এমনই চেপে ধরেছিল সরোজকে, তিনি নিজের আজীবনের আদর্শকেও বিসর্জন দিতে রাজি ছিলেন। সেই আশার প্রদীপটুকু যখন নিভে গেল, বৃদ্ধের জীবন প্রদীপও আর দেরি করল না। ওই আশা আর পরিবারের প্রতি ভালোবাসা প্রাণের অধিকই ছিল বটে লোকটার। যাক, এবার আমার বিদায় নেওয়ার পালা। খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো পুরনো গল্প নিয়ে। সামনে কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্টও আছে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।